এই এই যে অবস্থা যেটা হচ্ছে এর অবসান চাই, যাতে আমার মতো আর কাউকে এরকম পরিস্থিতির মুখোমুখি না হতে হয়। আমি একটা অসাম্প্রদায়িক, একটা ধর্মনিরপেক্ষ, একটা প্রগতিশীল, কুসংস্কার মুক্ত বাংলাদেশ চাই। হামলার শিকার প্রকাশক টুটুল বললেন, ভয়াবহ পরিস্থিতি উত্তরণে অসাম্প্রদায়িক এক বাংলাদেশ গড়ে তুলতে হবে সবাইকে। হত্যা ও হামলার প্রতিবাদে রাজধানীতে লেখক ও প্রকাশকদের বিক্ষোভ, কালো পতাকা মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো ব্যাজ ধারণ। অনেকেরই পেশা থেকে সরে দাঁড়ানোর আশঙ্কা। প্রকাশনা একটি অর্থনৈতিক দিক থেকে বিপন্ন পেশা, আবার এখানে যদি জীবনের ঝুঁকিটাও যুক্ত হয় তাহলে কোনো পরিবার তার সন্তানকে প্রকাশক হওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন না। এমনিতেই লোকে বই পড়তে চায় না, বইমেলাও বিপজ্জনক হয়ে দাঁড়ায় এবং সেটাও যদি গোজোড়ে না ওঠে তাহলে তো আমরা একেবারেই শিক্ষা বঞ্চিত একটা জনগোষ্ঠীতে পরিণত হলো। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি মিজানুর রহমান খবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের ও মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি 17 নভেম্বর। সাকার পক্ষে 8 জনের সাফাই সাক্ষ্য গ্রহণের আবেদন খারিজ। জেল হত্যা দিবস উপলক্ষে বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা। বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনের সমাবেশে বক্তব্য রাখলেন বেগম জিয়া। বললেন, দেশ পরিচালনা করছে লেডি হিটলার। বিরাজমান পরিস্থিতি থেকে রেহাই পেতে জাতীয় ঐক্যের তাগিদ। নিরাপত্তা জোরদারে রাজধানী জুড়ে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ সিটি কর্পোরেশনের। চট্টগ্রামে আবাসিক সহ প্রতিটি ভবনে ক্যামেরা লাগানোর নির্দেশ পুলিশের। এবং নির্দেশনা থাকার পরও ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ না পাওয়ার অভিযোগ বরিশালের নারী উদ্যোক্তাদের। অভিযোগ ভিত্তিহীন বলছেন কর্তৃপক্ষ। লালমাটিয়ায় হামলার শিকার শুদ্ধস্বরের কর্ণধার প্রকাশক আহমেদুর রশিদ টুটুল ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকা অবস্থায় সময় টিভিকে বলেছেন, আগামীতে বাংলাদেশের একটি মানুষও যেন এমন ভয়াবহ পরিস্থিতির শিকার না হয়, সেটাই এই মুহূর্তে তার একমাত্র চাওয়া। তিনি বলেছেন, পরিস্থিতির আরও অবনতির আগেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে সবাইকে। আমি এখনো বুঝতে পারতেছি না কিরকম ফিল করতেছি, মাথায় প্রচন্ড চাপ, যন্ত্রণা। আমি আসলে এই যে অবস্থা যেটা হচ্ছে এর অবসান চাই, যাতে আমার মতো আর কাউকে এরকম পরিস্থিতির মুখোমুখি না হতে হয়। আমি একটা অসাম্প্রদায়িক, একটা ধর্মনিরপেক্ষ, একটা প্রগতিশীল, কুসংস্কার মুক্ত বাংলাদেশ চাই। জাগৃতি প্রকাশনের মালিক ফয়সাল আরেফিন দীপন হত্যা এবং শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশিদ টুটুল সহ 3 লেখককে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে পুস্তক মালিক সমিতি ও গণজাগরণ মঞ্চ। সকাল থেকে কালো ব্যাজ ধারণ, মানববন্ধন, কালো পতাকা মিছিল, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। অন্যদিকে গণজাগরণ মঞ্চের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ সাধারণ মানুষও এই কর্মসূচিতে অংশ নেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে গণজাগরণ মঞ্চের উদ্যোগে মানববন্ধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ নাগরিক সমাজ। সমাবেশে বক্তারা হত্যার পরে বিভিন্ন মহল থেকে বিভ্রান্তিমূলক বক্তব্যের সমালোচনা করে সকলকে আবারও মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এমন নিকৃষ্ট বিবৃতি দেয়া হচ্ছে যেগুলো শুধুমাত্র হত্যাকাণ্ডকে উৎসাহিত করছে না, বরং হত্যার পর যে পরিবারগুলো সেগুলোকে পর্যন্ত একটা বিষণ্ণতার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। সমাজ কোন অবস্থায় গেলে একজন পিতা তার সন্তান, পরিণত বয়স্ক একজন সন্তান, অত্যন্ত আলোকিত একজন সন্তান তাকে হারাবার পরেই কথা বলতে পারে। আমাদের আজকে রাজনীতিবিদরা আজকে কত অসংবেদনশীল হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা সন্ত্রাসী মৌল জঙ্গিবাদী তাদের দমনের জন্য শূন্য সহিষ্ণুতা দেখাচ্ছেন, একই সঙ্গে তার দলের এবং তার প্রশাসনের বিভিন্ন ব্যক্তির আচরণ আমাদের কাছে এটি তুলে ধরেছে যে
তারা এক ধরনের প্রশ্রয় দিচ্ছেন। একই দাবিতে রাজধানীর বাংলা বাজার সহ দেশের সব বইয়ের দোকান ও প্রকাশনা প্রতিষ্ঠান অর্ধ দিবস বন্ধ রাখে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। সকালে লেখক ও প্রকাশকদের নিরাপত্তা চেয়ে কালো পতাকার মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন সমিতির নেতারা। পরে কালো পতাকা মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন তারা। প্রথম লেখক হলো, ব্লগার হলো, তারপর প্রকাশক হলো, এবার তো যে পাঠক বইটা নিবে সে কেন বইটা নিল, বইটা কেন কিনলো, কেন পড়লো, তার উপরে কিন্তু আঘাত আসতে পারে। আমরা সেটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ সময় বক্তারা লেখক এবং প্রকাশকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রকাশক দীপন হত্যার ঘটনায় প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা থাকলেও ভরসা নেই বলে মন্তব্য করেছেন তার বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন। এ সময় তিনি জানান, দীপন হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 4-5 বছর ধরে অনেকগুলো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, কোনোটারই চার্জশিট তৈরি হয় না দীর্ঘ সময়ের ব্যবধানে, কোনোটারই বিচারের কোনো অগ্রগতি হয় না। এইসব কারণে আমি যে বিচারের প্রতি অনাস্থা তা না, কিন্তু বাংলাদেশের বিশেষ অবস্থায় বিচারের প্রতি আমার যথেষ্ট আস্থা নেই যে বিচারের দ্বারা সমাধান হবে। তারপরেও আমি বিচার চলুক, যার কারণে আমি বলেছি যে যদি পুলিশ বিভাগ আমাকে অনুরোধ করে তাহলে কোনো না কোনোভাবে বিচারের সহায়তা আমি করব। মুক্তমনা লেখকদের পাশাপাশি এবার সৃজনশীল প্রকাশকদের ওপর হামলা ও হত্যার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এই শিল্পের সঙ্গে জড়িতরা। তাদের অনেকেই প্রকাশনা শিল্প থেকে সরে যাওয়ার কথা ভাবছেন। আর এই ঘটনা আগামী 21শে বইমেলায় নেতিবাচক প্রভাব ফেলবে বলে অভিমত সংশ্লিষ্টদের। রিপোর্ট ফেরদৌস লিপির। 2004 সালে বইমেলায় সর্বপ্রথম প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদের উপর হামলার ঘটনা ঘটে। আর 2015 সালে বইমেলায় একইভাবে কুপিয়ে হত্যা করা হয় মুক্তমনা লেখক অভিজিৎ রায়কে। এছাড়াও রাজীব, নীলাদ্রি, অনন্ত সহ বেশ কয়েকজন ব্লগার ও গণজাগরণ কর্মীকে হত্যা করা হয়। আর সর্বশেষ প্রকাশক দীপনকে হত্যা ও অপর এক প্রকাশক ও 2 লেখকের উপর হামলায় আতঙ্কিত সংশ্লিষ্টরা। আমরা প্রকাশকরা আতঙ্কিত অবশ্যই এবং ভীত সন্ত্রস্ত হয়ে আছি, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রকাশকরা সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হওয়ায় অনেকেই প্রগতিশীল বই প্রকাশ থেকে বিরত থাকবেন কিংবা এই শিল্প থেকে সরে দাঁড়াতে পারেন বলেও মনে করছেন প্রকাশক নেতারা। প্রকাশনা একটি অর্থনৈতিক দিক থেকে বিপন্ন পেশা, আবার এখানে যদি জীবনের ঝুঁকিটাও যুক্ত হয় তাহলে কোনো পরিবার তার সন্তানকে প্রকাশক হওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন না। এই ধরনের ঘটনা আসন্ন 21শের বইমেলায় প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা প্রকাশক ও লেখকদের। আগামীতে যে পরিমাণ বই মেলাগুলোতে প্রকাশ হতো, দেখা যাবে যে প্রকাশনার সংখ্যা কমে গেছে কিংবা ভালো বই হয়তো প্রকাশিত হবে না। এমনিতেই লোকে বই পড়তে চায় না, বই মেলাও বিপজ্জনক হয়ে দাঁড়ায় এবং সেটাও যদি জোরে না ওঠে তাহলে তো আমরা একেবারেই শিক্ষা বঞ্চিত একটা জনগোষ্ঠীতে পরিণত হব। দীপন হত্যার প্রতিবাদ জানাতে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন প্রকাশকরা। তবে মুক্ত চিন্তা ও মুক্ত বুদ্ধির চর্চার উপর এ ধরনের আঘাত ঠেকাতে সামাজিক প্রতিরোধের প্রয়োজন বলে মনে করেন প্রগতিশীল লেখক ও প্রকাশকরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে প্রকাশক ও ব্লগার হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রণালয়। আজ এক বিবৃতিতে এই উদ্বেগ জানায় তারা। ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুগো সোয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ বিষয়ে একটি পোস্ট দেন, যেটি পরবর্তীতে শেয়ার করেছে দেশটির ঢাকাস্থ দূতাবাস। টুইটে বাংলাদেশে আবারও ব্লগারদের উপর হামলা এবং প্রকাশক হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এর আগে এই বিষয়ে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং জার্মানির রাষ্ট্রদূত বিবৃতি দিয়েছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে আগামী 17 নভেম্বর পুনর্নির্ধারণ করেছেন আপিল বিভাগ। এই 2 যুদ্ধাপরাধীর আইনজীবীর সময় আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এদিকে সাকার পক্ষে 5 পাকিস্তানি সহ 8 জনের সাফাই সাক্ষ্য নেওয়ার অনুমতি চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত। আফজল হোসেনের রিপোর্ট। ৭১-এ মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে গত 30 আগস্ট চূড়ান্ত রায় প্রকাশ করেন আপিল বিভাগ। এরপরই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন এই 2 মানবতাবিরোধী।
দুটি রিভিউ আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টে আবেদন জানালে শুনানির জন্য সোমবার দিন ধার্য করা হয়। যদিও এরই মধ্যে সাকার আইনজীবীরা 5 জন পাকিস্তানি সহ 8 জনের সাফাই সাক্ষ্য নেওয়ার আবেদন জানান। সাকার এই আবেদন খারিজ করে দিয়ে এবং মুজাহিদের সময় আবেদন মঞ্জুর করে রিভিউ শুনানি পিছিয়ে আগামী 17 নভেম্বর দিন ধার্য করেন সুপ্রিম কোর্ট। সালাউদ্দিন কাদের চৌধুরী তার রিভিউ পিটিশনে কয়েকজন সাক্ষীকে আদালতে উপস্থিত করার জন্য যে প্রার্থনা করেছিলেন সেটা খারিজ হয়ে গেছে এবং আগামী 17 নভেম্বর তার মামলার শুনানির তারিখ স্থির হয়েছে। আদেশের পর আসামিপক্ষের আইনজীবীরা বলেছেন নির্ধারিত দিনে শুনানি শুরু হবে। তবে অভিযোগ করেন মুজাহিদের এক আইনজীবীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক হয়রানির। ডিফেন্স কাউন্সিলদেরকে যদি এইভাবে হয়রানি করা হয় একটা মামলা মুলতবির ক্ষেত্রে, তাহলে সেইটা অত্যন্ত ন্যায় বিচারের পরিপন্থী হয়। দ্যাট অ্যামাউন্টস টু অবস্ট্রাক্টিং দি কোর্স অফ জাস্টিস। কেউকে যদি অহেতুক পুলিশ হ্যারাস্ট করে তাহলে তো তিনি অ্যান্টিসিপেটরি বেলই নিতে পারেন, কিন্তু কোনো জামিন নেননি, কাজেই তার এই ধরনের দরখাস্তের কোনো সারবত্তা নেই। এদিকে সাকা এবং মুজাহিদের রিভিউ শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আর রিভিউয়ে মৃত্যুদণ্ড বহাল রাখার দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জেল হত্যা দিবস উপলক্ষে বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার আয়োজন করেছে আওয়ামী লীগ। জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরই মধ্যে জনসভাস্থলে সমবেত হতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। জনসভায় যোগ দিতে রাজধানী ও আশপাশের জেলাগুলো থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী আসছেন। এদিকে সমাবেশ স্থল ঘিরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভাস্থলে আছেন আমাদের রিপোর্টার শাহালি জয়। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জয়, 3রা নভেম্বরে জাতীয় 4 নেতা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের 4 সংগঠককে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল জেলখানার অভ্যন্তরে, সেই দিনটির স্মরণে এবং জাতীয় সেই 4 নেতার স্মরণে কিন্তু আজকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের এই জনসভা। বিকেল 3টায় এই জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যেই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা কিন্তু একে একে যে জনসভা মঞ্চ রয়েছে সেই মঞ্চে কিন্তু একে একে উপবিষ্ট হচ্ছেন এবং এই জনসভাকে সামনে রেখে কিন্তু আওয়ামী লীগ এবং এর দলীয় এবং অঙ্গ সংগঠনের প্রচুর নেতাকর্মী আমরা দেখতে পাচ্ছি মিছিল এবং মিছিল সহযোগে তারা কিন্তু ঝাঁকে ঝাঁকে কর্মী এসে কিন্তু জড়ো হচ্ছেন এই সোহরাওয়ার্দী উদ্যানের এই জনসভা স্থলে। কবির, আপনাকে জানিয়ে রাখি যে এই দিনটিতে এই জাতীয় 4 নেতাকে যেমন স্মরণ করা হবে, এর সঙ্গে সঙ্গে এই জনসভায় আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে যে বিষয়টি বুঝতে পারলাম যে এই দিনটিকে কিন্তু তারা একটি বিশেষ রাজনৈতিক তাৎপর্যও কিন্তু এই জনসভাটি রয়েছে বলে তারা মনে করছেন। বিশেষ করে আপনি জানেন যে গত 1 মাস যাবৎ বাংলাদেশে যে এক ধরনের অস্বস্তিকর রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে 2 বিদেশি নাগরিককে হত্যা এবং হোসেনি দালানে যে তাজিয়া মিছিলের উপরে বোমা হামলা এবং সর্বশেষ গত শনিবারে একজন প্রকাশককে কুপিয়ে হত্যা করা হয় এবং আরো 3 জনকে আহত করা হয়। এই পরিস্থিতিতে কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন যে এই পরিস্থিতির মোকাবেলায় এবং এই পরিস্থিতির জবাব দিতে যে মাঠের রাজনীতিতে তারাও রয়েছেন সেটি কিন্তু তারা প্রমাণ করতে চান আজকের এই জনসভার মধ্য দিয়ে এবং এই জনসভা সফল করতে কিন্তু দেখা যাচ্ছে যে ঢাকা এবং এর আশেপাশের এলাকা থেকে আওয়ামী লীগ এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইতিমধ্যে জনসভা স্থলে এসে উপস্থিত হওয়া শুরু হয়েছেন এবং সর্বশেষ কবির আপনাকে যে তথ্যটি আমি জানাতে পারি যে আজ বিকেল 3টায় এই সভার সভাপতি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জনসভা মঞ্চে এসে উপস্থিত হবেন এবং তারপর থেকে আনুষ্ঠানিকভাবে কিন্তু জনসভার কার্যক্রম শুরু হবে। তো কবির, এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। শাহালি জয় আমাদেরকে জানাচ্ছিলেন সোহরাওয়ার্দী উদ্যান থেকে জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের জনসভার এখনকার খবর। দেশে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশকে বাঁচাতে হলে জাতীয় ঐক্য প্রয়োজন। রোববার লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত নাগরিক সংবর্ধনায় তিনি আরো বলেন, বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ দায়ী। একই সঙ্গে সরকার বিরোধী আন্দোলন জোরদারে তৃণমূল থেকে দলের কমিটি পুনর্গঠন করার ঘোষণা দেন বেগম জিয়া। একবার যে ইউনাইটেড নেশনে পর্যন্ত বলেছে জঙ্গির কথা, হাসিনা বলেছে আপনারা করেন,
কিসের জন্য যেন কয়েকদিন পর পর বিদেশিদেরকে ভয় দেখাবার জন্য। জঙ্গিদের উত্থান যে তাদের সময় হয়েছে এটা তারা কিন্তু ভুলে যাচ্ছে। আমরা মুক্তিযুদ্ধ কেন করেছিলাম? বৈষম্য দূর করার জন্য। পাকিস্তানিরা আমাদের মধ্যে যে বৈষম্য দূর করার জন্য, সেই জন্য প্রয়োজন কি বৈষম্য দূর করে এবং জাতীয় ঐক্য। এখন ভেদাভেদ ভুলে যেতে হবে। এক রাজতন্ত্র বাংলাদেশে কায়েম হয়েছে এখন, রাজতন্ত্র, এবং সেখানে রাজতন্ত্রের জন্য একজন যুদ্ধ হয়েছে লেডি হিটলার। এখন লেডি হিটলার, কারণ তিনি যা হুকুম দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, তার সৈন্য সামন্ত যারা আছে, অর্থাৎ প্রশাসনের যারা আছেন, তারা সেইভাবে কাজ করছে। বিএনপিকে কোন নানাভাবে ভাঙার চেষ্টা, এই করা সেই করা না, বহু চেষ্টা হয়েছে, কিন্তু বিএনপিকে ভাঙা যায় না। এখন দল এখানে আমার প্রয়োজন, কোনো ওরা সিদ্ধান্ত নিতে পারে না, তাই আমাকে যেতে হবে এবং যে আমাদেরকে বাকি কাজগুলি করতে হবে। দুপুরের সময়ে আরো থাকছে। ঝিনাইদহে মা মেয়েকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি কামাল শেখ গুলিতে নিহত, র‍্যাব বলছে বন্দুকযুদ্ধ। এবং উত্তরের জনপদ দিনাজপুরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশার সঙ্গে বইছে ঠান্ডা বাতাস। নভেম্বরের মাঝামাঝি বাড়বে শীতের প্রকোপ, বলছে আবহাওয়া অফিস। বৈশাখী উৎসব পালনে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য দুদিন ঐচ্ছিক ছুটি রেখে 2016 সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে মন্ত্রিসভায় নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী 2016 সালে সাধারণ ছুটি থাকবে 14 দিন ও নির্বাহী আদেশে ছুটি থাকবে 8 দিন। এর আগে সকাল 10টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। এতে তালিকাভুক্ত বেশ কয়েকটি বিষয়ে মন্ত্রিপরিষদকে অবহিত করা হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। 14 আর 8 22, তার মধ্যে 4 দিন যাবে শুক্র শনি, মানে নেট হলো 18 দিন। আমাদের এই প্রক্রিয়াটা বাংলা একাডেমি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, আবহাওয়া অধিদপ্তর সব মিলিয়ে সবার মতামত নিয়ে এই কাজটা করা হয়। পার্বত্য চট্টগ্রাম এলাকার বিভিন্ন নৃগোষ্ঠীর জন্য প্রধান সামাজিক উৎসব বৈশাখী যেটাকে বলে, তার জন্য মন্ত্রিসভা কর্তৃক 29 চৈত্র 2 বৈশাখ 2 দিন ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হয়েছে। মতিঝিল ও পল্টন থানার নাশকতার 3 মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ জামিনের মেয়াদ না বাড়িয়ে এই আদেশ দেন। একই সঙ্গে তার জামিন সংক্রান্ত হাইকোর্টের রুল 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির আদেশ দিয়েছেন আদালত। 13 জুলাই শারীরিক অবস্থা বিবেচনা করে হাইকোর্টের দেয়া জামিন 6 সপ্তাহের জন্য বহাল রাখেন আপিল বিভাগ। পরে কয়েকবার তার জামিনের মেয়াদ বাড়ায় আদালত। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, আজ জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাকে মঙ্গলবারই আত্মসমর্পণ করতে হবে। ওনাকে সারেন্ডার করতে বলেছেন নিম্ন আদালতে এবং হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন 2 সপ্তাহের মধ্যে যেন রুলটি নিষ্পত্তি করা হোক। ওনারা তখন জানতে চেয়েছেন উনি কখন সারেন্ডার করবেন। আদালত বলেছেন যে যেহেতু ব্যাপারটি আজকে নিষ্পত্তি হয়েছে, ওনাকে আগামীকালের মধ্যে সারেন্ডার করতে হবে। টাঙ্গাইল 4 আসনের উপনির্বাচনের স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এছাড়া কাদের সিদ্দিকের মনোনয়নপত্র গ্রহণ সংক্রান্ত রুল 31 জানুয়ারির মধ্যে নিষ্পত্তি নির্দেশও দিয়েছেন। সকালে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। গত 21 অক্টোবর কাদের সিদ্দিকের মনোনয়নপত্র বৈধ বলে আদেশ দেন হাইকোর্ট। 26 অক্টোবর কাদের সিদ্দিকের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন নির্বাচন কমিশন। বিচারপতি আশফাকুল ইসলাম এবং বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে দ্বৈত বেঞ্চে ফাইনাল চূড়ান্ত শুনানি করার জন্য তারা হাইকোর্টে পাঠিয়েছেন এবং এর মধ্যে এই নির্বাচন প্রক্রিয়া স্থগিত যেটা করেছিলেন আগে, সেই প্রক্রিয়াটাও বহাল রেখেছেন। নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান, তার কাজ হচ্ছে রেফারির কাজ। রেফারি যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে যায়, তার নিরপেক্ষতা থাকে না। নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফনু হত্যা মামলায় 11 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এই আদেশ দেন।
মামলার বিবরণী থেকে জানা যায় 2014 সালের 16 জানুয়ারি একটি সংবর্ধনা অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কলম ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান ফজলুর রহমান ফলুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন নিহতের ভাই বাদী হয়ে 18 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় দেন আদালত। এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়া 7 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রাস্তায় মোটরসাইকেল ব্যারিকেড করে তাকে হত্যা করা হয়। বিচার শেষে আজকে রায় প্রদান করেন এবং এই রায়ে 11 জনকে তিনি যাবজ্জীবন কারাদণ্ড দেন, বাকি 7 জনকে খালাস প্রদান করেছেন। নিরাপত্তা জোরদার ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রাজধানী জুড়ে বসানো হবে ক্লোজ সার্কিট ক্যামেরা। ঢাকা 2টি সিটি কর্পোরেশন এই উদ্যোগ নিয়েছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার ক্ষেত্রে সফলতা পাওয়ায় এর গুরুত্ব আরও বেড়েছে বলে অভিমত সংশ্লিষ্টদের। বিশেষজ্ঞরা বলছেন, শুধু রাজধানী নয়, বড় শহরগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সিসি ক্যামেরা। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। রাজধানীতে ইতালিয়ান নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডের তদন্তে বেশ সহায়তা করেছে সিসিটিভি থেকে পাওয়া ছবি। কিন্তু শনিবার লালমাটিয়ায় 3 জনকে গুলি করে ও কুপিয়ে আহত করার ঘটনায় এখনো এমন কোনো উৎস থেকে সহায়তা পাওয়া যায়নি। অপরাধ কিংবা অন্য কোনো বেআইনি কর্মকাণ্ড সংঘটিত হওয়ার পর অপরাধী শনাক্তকরণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেশ বেগ পেতে হয়। তাই নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই সিসিটিভি ক্যামেরা হতে পারে একটি ডিজিটাল পাহারাদার। এর মাধ্যমে সহজেই অপরাধী শনাক্ত এবং অন্যান্য অপরাধ দমন করা অনেকাংশেই সম্ভব। সিসি ক্যামেরা যদি আপনি সমস্ত ঢাকা বা চিটাগং বা এয়ারপোর্ট বলেন বা অন্যান্য জায়গায় বলেন, এটা সুন্দর করে কভারেজ দেয়, তাহলে যে টাকা আপনার সিসিটিভিতে যাবে তার চাইতে আমি মনে করি যে অনেক বেশি আপনি সুফল পাবেন। ঢাকা সিটি কর্পোরেশন স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে শুরু করেছে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর কাজ। লালবাগ কেল্লা আর পাশে আমাদের ডাকেশ্বরী মন্দির, সেই দিক চিন্তা করেই আমি সিসি ক্যামেরাটায় আমার সম্পূর্ণ ওয়ার্ডটাকে আওতায় নিয়ে এসেছি। সম্পূর্ণ কাজটা করবে পুলিশ, কারণ আমি 24 ঘন্টা ক্যামেরার দিকে কিন্তু দেখতে পাবো না। রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও সড়কে নিরাপত্তা ক্যামেরা বসানো আছে। তবে নগর ভবনের উদ্যোগ আরো বড় পরিসরে। আমরা সকল সড়কগুলো সিসিটিভির আওতায় নিয়ে আসার একটা কার্যক্রম হাতে নিয়েছি এবং মার্কেটগুলো অলরেডি সিসিটিভির আওতায় আছে, ব্যক্তিগতভাবে অনেকের বাড়িতেও আছে। আমরা এগুলোর একটি সুসমন্বয় করতে চাই। গ্র্যাজুয়ালি আমরা টোটাল সিটি কর্পোরেশন এলাকাকে ইনশাল্লাহ নিয়ে আসবো। কাউন্সিলররা এই ব্যাপারে ভূমিকা রাখছে। হোপফুলি আপনার আগামী 7-10 দিনের মধ্যে আমরা অফিসিয়ালি এটাকে লঞ্চ করতে যাচ্ছি। পুলিশের সাথে সমন্বয় জোরদার করার পাশাপাশি নগর ভবনে আলাদা শাখা চালু করে রক্ষণাবেক্ষণ ও তদারকির পরামর্শ বিশেষজ্ঞদের। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। দেখছিলেন আমার তৈরি করা একটি প্রতিবেদন। এদিকে চট্টগ্রামে অপরাধ দমনের পাশাপাশি অপরাধী শনাক্তে প্রতিটি আবাসিক এলাকা, বহুতল ভবন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছে পুলিশ। ইতোমধ্যে পুলিশের পক্ষ থেকে নানা নির্দেশনা সম্বলিত চিঠিও দেওয়া হয়েছে। এর মধ্যে একটি ক্যামেরা অবশ্যই রাস্তামুখী রাখা বাধ্যতামূলক করা হয়েছে। রিপোর্ট কমলদের। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে মাজারে জোড়াখুন, ব্যাংকের অভ্যন্তরে নাইট গার্ডকে হত্যাসহ বড় ধরনের কয়েকটি অপরাধের রহস্য উন্মোচনে বড় ধরনের ভূমিকা রেখেছে সিসি ক্যামেরা। এসব ক্যামেরার ফুটেজের মাধ্যমে অপরাধীদের শনাক্ত এবং পরবর্তীতে গ্রেপ্তারও করা হয়েছে। আর ঢাকায় বিদেশি এবং প্রকাশককে হত্যার পর বন্দর নগরীতে বড় ধরনের নাশকতা প্রতিরোধে সিসি ক্যামেরার উপরে ভরসা করতে হচ্ছে পুলিশকে। বহুতল ভবন মালিকদের এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যারা কর্ণধার আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি যে তারা যাতে তাদের প্রতিষ্ঠানসমূহে সিসি ক্যামেরা স্থাপন করেন। সেটা করলে আমাদের সম্পূর্ণ মহানগরী এলাকা আমাদের নিরাপত্তার আওতাধীন চলে আসবে। নগরীর সবগুলো আবাসিক এলাকা, বহুতল ভবন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজেদের উদ্যোগে সিসি ক্যামেরা লাগাতে রোববার থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিতে শুরু করেছে পুলিশ প্রশাসন। তাদের বলতেছি অতি দ্রুত সময়ের মধ্যে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে ক্যামেরা স্থাপন করতে হবে। সিসিটিভি ক্যামেরার যে রেকর্ডিং আছে ওখান থেকে ফুটেজ নিয়ে আমরা অপরাধীকে শনাক্ত করে যে ঘটনা ঘটে ওই ঘটনাটাকে আমরা উদ্ঘাটন করতে সক্ষম হব। পুলিশের নির্দেশনা অনুযায়ী প্রতিটি বহুতল ভবনে স্থাপিত ক্যামেরার মধ্যে একটি অবশ্যই রাস্তামুখী হতে হবে। সিসি ক্যামেরার যে রাস্তামুখী যদি হয় তাহলে মিনিমাম ওই রাস্তাটা কভার হচ্ছে সেই সিসি ক্যামেরা দিয়ে। 60 বর্গ মাইলের এই নগরীতে ছোট বড় আবাসিক এলাকা রয়েছে অন্তত 200। এছাড়া বহুতল ভবনের সংখ্যা 5000-এর বেশি। এর মধ্যে পুলিশের পক্ষ থেকে গত 2 বছর আগে নগরীর 21টি গুরুত্বপূর্ণ মোড়ে 55টি ক্যামেরা লাগানো হয়েছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গতকালের মতো আজও সিএনজি অটোরিকশায় মিটার স্থাপন এবং নির্ধারিত ভাড়া নিশ্চিত করতে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
সকালে রাজধানী শাহবাগ থেকে ভ্রাম্যমাণ আদালতের এই কার্যক্রম শুরু হয়। গতকাল থেকে কার্যকর হয়েছে সিএনজি চালিত অটোরিকশার বর্ধিত ভাড়া এবং বাধ্যতামূলক করা হয়েছে মিটার ব্যবহার। আজও রাজধানীর বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের কারণে সিএনজি অটোরিকশার সংখ্যাটা কিছুটা কম লক্ষ্য করা গেছে। এতে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। যাত্রী তো মিটারে যাইতে রাজি, কিন্তু দূরের থেকে এয়ারপোর্ট থেকে উত্তর আইলে মতিঝিলের দিকে যাত্রী মিটার আয় না, কাছে কাছে আসে। সিএনজি মিটারে যাচ্ছে কিনা এবং মিটার অনুযায়ী ভাড়া নিচ্ছে কিনা। তো আজকে আমি দেখলাম আজকে প্রায় 17টা সিএনজি এখন পর্যন্ত আমি চেক করেছি আমরা। তো 17টা সিএনজি প্যাসেঞ্জাররাই বলেছেন যে তারা মিটারে যাচ্ছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের অভ্যর্থনা জানানোকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে হাটহাজারী থানার ওসি সহ অন্তত 10 জন আহত হন। পুলিশ জানায় সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের অভ্যর্থনা জানাতে ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু এবং সাধারণ সম্পাদক ফজলুর রাব্বির অনুসারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে অবস্থান নেয়। দুপক্ষের কর্মীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে 10 থেকে 12 রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ সময় পাথরের আঘাতে হাটহাজারী থানার ওসি আহত হন। এই ঘটনায় দুপক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করে। ছাত্রলীগের যে দাঁড়ানোকে কেন্দ্র নিয়ে অবস্থানকে কেন্দ্র নিয়ে তারা এখানে উস্কানিমূলক ইয়া করছে, ধাক্কি করছে, পেশেন্টকে উদ্দেশ্য করে ইট পার্কেল করছে, ইট হুবাইকে উদ্দেশ্য করে। আজমান আসির গ্রুপের নামধারী কিছু শিবিরের এজেন্ডা বাস্তবায়নকারী আমাদের ছাত্রলীগের উপরে, বঙ্গবন্ধু আদর্শের উপরে, বঙ্গবন্ধু স্লোগানের উপরে, জয় বাংলা স্লোগানের উপরে ওরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। ঝিনাইদহে মা মেয়েকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি কামাল শেখ গুলিতে নিহত হয়েছে। র্যাবের দাবি বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়। র্যাব জানায় ঝিনাইদহ যশোর সড়কের কড়াইতলায় টহলের সময় ভোররাতে ওই সড়কে 3 মোটরসাইকেল আরোহীর গতিরোধ করা হয়, কিন্তু তারা মোটরসাইকেলের গতি না কমিয়ে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা একজন গুলিবিদ্ধ হন। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় একজন র্যাব সদস্য আহত হয়েছেন। নিহত ব্যক্তি গত 20 অক্টোবর কালীগঞ্জের বাড়িতে পেট্রোল দিয়ে মা মেয়েকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি কামাল শেখ বলে জানায় র্যাব। রাজধানীর হাতিরঝিল আদাবর থেকে 2 ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ জানায় সকালে হাতিরঝিলে 65 থেকে 70 বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়। পানিতে ডুবে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ। এদিকে রোববার গভীর রাতে রাজধানীর আদাবর এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে ওসমান নামে এক রিকশা চালকের মৃত্যু হয়। আদাবর থানার 14 নম্বর রোড থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে এবং ঢাকা মেডিকেল মর্গে নিয়ে আসে পুলিশ। লাশটা আপনার ভেসে আছে পাড়ের দিকে। তারপরে লাশটা আমরা উঠায় তার সমস্ত বডি চেক আপ করে দেখার পরে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই। তার বয়স 65-70-এর মতো হবে। পানিতে পড়েই সে মারা যাইতে পারে এরকম আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। দীর্ঘ 68 বছরের পুরনো বৈদেশিক মুদ্রা বিনিময় নিয়ন্ত্রণ আইন সংশোধনের ফলে দেশের বাইরে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে দেশীয় উদ্যোক্তাদের। এতে করে রেমিটেন্সের হার বাড়া সহ আন্তর্জাতিক বাজারে দেশীয় ব্র্যান্ড তৈরির সুযোগ হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালার পাশাপাশি ব্যক্তি খাতে বৈদেশিক বিনিয়োগে সরকারের তদারকি জোরালো করা প্রয়োজন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন এজি মাহমুদ। গেল কয়েক বছর ধরেই দেশের অর্থনৈতিক চালিকা শক্তি হিসাবে কাজ করছে ব্যক্তি খাতের বিনিয়োগ। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2005-06 অর্থ বছরে দেশে ব্যক্তি খাতের বিনিয়োগ প্রবৃদ্ধি ছিল 9.95%। অথচ গেল অর্থ বছরে তা নেমে এসেছে মাত্র 3.74%। আর এজন্য শিল্প খাতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা, বিদ্যুৎ সংকট, যোগাযোগ ও অবকাঠামোগত দুর্বলতাকেই দায়ী করছেন দেশীয় বিনিয়োগকারীরা।
এমন পরিস্থিতিতে গেল সেপ্টেম্বরে 1947 সালের বৈদেশিক মুদ্রা বিনিময় আইন সংশোধন করে বাংলাদেশি উদ্যোক্তাদের বিদেশে বিনিয়োগের সুযোগ করে দিয়েছে সরকার। বিদেশি বিনিয়োগ করার যে রুলটা সেটা এখন শুধু বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলারের মাধ্যমে এটাকে ওপেন করবেন। এক্সপোর্টারদের রিটেনশন কোটা থেকে এক্সপোর্টারদেরকে শুধু বিদেশে বিনিয়োগের সুযোগ দিবে। আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল, ওষুধ ও সিরামিক শিল্পে বিনিয়োগের সুযোগ রয়েছে বলে মনে করছেন দেশীয় উদ্যোক্তারা। ইন্টারন্যাশনালি ব্র্যান্ডিং হিসেবে আমরা শুধু এক্সপোর্টার না, our entrepreneur can invest money in overseas. এদিকে প্রাথমিক পর্যায়ে দেশের বাইরে নির্দিষ্ট মেয়াদে বিনিয়োগ সীমা নির্ধারণ করে দেওয়া উচিত বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিনিয়োগ করবার পরে তার বিনিয়োগযোগ্য অর্থ থেকে যে উৎপাদিত আয় বা লাভ সেটি তিনি রিপ্যাট্রিয়েট কেমন করছেন অথবা ইনভেস্ট করছেন কিভাবে সেটি যেমন জানার বিষয় রয়েছে। এই সমস্ত বিনিয়োগের ক্ষেত্রে ট্রান্সপারেন্সির বিষয়টা কার কাছে রিপোর্টিং হবে সেটি নিশ্চিত করা। দেশের বাইরে বিনিয়োগ শুরু হলে অর্থ পাচারের আশঙ্কা কমে আসবে বলেও মনে করছেন তারা। অনেক ধরনের রিস্ক ফ্যাক্টর থাকে। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। ভালো নেই বরিশালের নারী উদ্যোক্তারা। সহজ শর্তে ঋণ দেওয়ার কথা থাকলেও ব্যাংক থেকে ঋণ না পাওয়ার অভিযোগ তাদের। ঋণ চাইলে নানা ছুতোয় ফিরিয়ে দেওয়ার কথা জানান নারী উদ্যোক্তারা। তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে অভিযোগ সঠিক নয়। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। দেশের নারী উদ্যোক্তাদের ব্যবসা উন্নয়নের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা চালু রয়েছে। অন্য যে কোনো ঋণ প্রত্যাশীর চেয়ে নারী উদ্যোক্তাদের জন্য সুযোগ সুবিধা তুলনামূলক বেশি। সরকার নারী উদ্যোক্তাদের সুবিধার জন্য নানা ব্যবস্থা গ্রহণ করলেও বরিশালে এসব থেকে বঞ্চিত হবার অভিযোগ তাদের। কোন না কোনো নারী উদ্যোক্তা ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষের দাবি অভিযোগ করেছে। তা না দিলে নানা আইন কানুন দেখিয়ে ঋণ না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। নানা ধরনের পেপার চাওয়া হয় এবং পেপার দেবার পরও লোন দেওয়া হয় না। এ সমস্যার সমাধান দাবি করেছেন বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি। বরিশালে মহিলা উদ্যোক্তারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ফলে বাধাগ্রস্ত হচ্ছে সরকারের নারী ব্যবসায়ীদের সহায়তা কার্যক্রম। এদিকে ব্যাংক কর্তৃপক্ষ বলছে নারী উদ্যোক্তাদের অভিযোগ সঠিক নয়। ঋণ গ্রহণ এবং ঋণ প্রদানের ব্যাপারে কিছু নিয়ম কানুন আছে, সেটা সমন্বয় যখনই হয় তখন এই ঋণ প্রদানে আর কোনো অসুবিধা থাকে না। যদি কোনো নারী উদ্যোক্তা ঋণ না পেয়ে থাকেন তাহলে বাংলাদেশ ব্যাংকের গ্রাহক স্বার্থ সংরক্ষণ কেন্দ্র আছে, এসএমইর একটি মনিটরিং সেল আছে, সেখানে তারা অভিযোগ করলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। বরিশাল অঞ্চলে চলতি বছর নারী উদ্যোক্তাদের মাঝে 147 কোটি 93 লাখ টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। আর জুন পর্যন্ত বিতরণ হয়েছে মাত্র 28 কোটি 29 লাখ টাকা। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। রাজশাহী মহানগরীর ব্যস্ততম সড়কে প্রতিদিনই বসছে সবজির বাজার। নির্দিষ্ট জায়গার অভাবে ফুটপাতের ওপর বাজার বসায় ক্রেতারা যেমন বিপদে পড়ছেন, তেমনি চলাচলের সমস্যায় পড়তে হচ্ছে পথচারীদের। সিটি কর্পোরেশন প্রতি বছর লাখ লাখ টাকা ইজারা ও টোল আদায় করলেও ব্যবসায়ীদের সুযোগ সুবিধার পরিবর্তন হয়নি। এজন্য নগর উন্নয়নের পরিকল্পনার পূর্ণাঙ্গ বাস্তবায়নের পরামর্শ পরিকল্পনাবিদদের। হাবিবুর রহমান পাপ্পুর পাঠানো ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। প্রতিদিন সকালে বেশ কিছু ব্যস্ত রাস্তার উপর বসছে সবজির বাজার, পাশাপাশি কোথাও কোথাও দেখা গেছে মাছের বাজারও। শহরের অলিতে গলিতে অনুমোদনহীন বাজার বসায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। পাবলিকের বাড়ির সামনে বসে বসে বাজার বসাচ্ছে, বাড়ির মেয়ে মানুষরা লোকদের বের হওয়া অসুবিধা। প্রচুর সমস্যা আপনার চলাফেরা, আপনার রিক্সার উপর আপনার কখন হলে আপনার গাড়িতে আপনার মারে দিতে আর আসে। সিটি কর্পোরেশন এসব বাজার থেকে প্রতি বছর লাখ লাখ টাকা ইজারা পেলেও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি বলে জানালেন ব্যবসায়ীরা। কোনো রাস্তার সংস্কার নাই, কোনো কিছু নাই, বাজারের সংস্কার নাই। 40 বছর যাবত পলিথিন টাঙিয়ে কোনো রকম ভাবে থাকতে হবে, যদি এখানে ঘর করতে যায় ঘর ভেঙে দিবে। পরিকল্পনাবিদরা বলছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন এলাকার একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা দিয়েছে। দেখা যাচ্ছে যে সিটি কর্পোরেশন শুধু প্ল্যানটা নিয়ে রেখে দেয়, বাট এটাকে ইমপ্লিমেন্ট করে না ওই অনুযায়ী, যার কারণে দেখা যাচ্ছে যে শুধু রোড নেটওয়ার্কের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হচ্ছে, বাট আদার ফ্যাসিলিটিসগুলো ওভাবে ইমপ্রুভমেন্ট হচ্ছে না। অবশ্য পরিকল্পনা অনুযায়ী দ্রুত এই সমস্যা সমাধান করার আশ্বাস দিলেন দায়িত্বপ্রাপ্ত মেয়র। পর্যায়ক্রমে আমরা কিন্তু সবগুলোর একটা ম্যাপের মধ্যে নিয়ে আসছি, যেন এই গাছগুলো আমরা ডেভেলপ করতে পারি দ্রুত। 2015 সালের হিসাব অনুযায়ী অনুমোদিত 14টি বাজার থেকে সিটি কর্পোরেশন ইজারা পেয়েছে প্রায় 3 কোটি টাকা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী।
উত্তরের জনপদ দিনাজপুরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস বইছে। মাঝে মধ্যে কুয়াশার কারণে সকাল 9টা পর্যন্ত সূর্যের আলোর দেখা মিলছে না। স্থানীয় আবহাওয়া অফিস বলছে, নভেম্বরের মাঝামাঝি বাড়বে শীতের প্রকোপ। এদিকে হাটবাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকালীন শাকসবজি। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হিমালয়ের পাদদেশে অবস্থিত দিনাজপুরে শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঠান্ডা বাতাসের পাশাপাশি কুয়াশায় ঢাকা থাকছে আকাশ। শিশির পড়ছে গাছের ডগায়। কার্তিকের মাঝামাঝি সময়ে ঠান্ডা অনুভূত হচ্ছে বলে জানালেন সাধারণ মানুষ। শীত এখনই পড়ে গেছে, আমরা ভোরবেলা কাঁথা নিয়ে শুইতে হচ্ছে। বাচ্চা কাচ্চারাও ঠান্ডা বোধ করছে। এই শীতটা এখন আস্তে আস্তে প্রকোপ ধারণ করছে। আবহাওয়া অফিস বলছে, নভেম্বরের মাঝামাঝি শীত ও কুয়াশার প্রকোপ বাড়বে। সাগরে লঘুচাপ বিরাজ করায় আকাশে হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে এবং নভেম্বরের পর থেকে এটা শীতের তাপমাত্রা আরো বাড়তে পারে। এদিকে হাট বাজারে উঠতে শুরু করেছে শীতের শাকসবজি। দাম ভালো পাওয়ায় কৃষকেরা দারুণ খুশি হলেও নাখোশ ক্রেতারা। এখন সিম আছে, ফুলকপি, পাতাকপি, লাউ, মূলা, তারপরে ধনিয়া পাতা। আমদামি কম তো দাম মোটামুটি বেশি। ফুলকপি 50 টাকা, করলা আপনার 60 টাকা, সিম 60 টাকা। সকল সবজির দাম চড়া। আমরা নিম্ন আয়ের মানুষ সবজি কিনতে আসে হিমশিম খাচ্ছি। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এবার জেলার 13টি উপজেলায় 9,764 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। জন আরোহী নিয়ে রুশ বিমানটি বিধ্বস্ত হয় মধ্য আকাশে। এমন দাবি করে বরাবরের মতো বিমান বিধ্বস্তের ঘটনায় জঙ্গি হামলার অভিযোগ আবারও প্রত্যাখ্যান করল রাশিয়া। মিশরের সিনাই উপত্যকার পেনিনসুলা দুর্ঘটনাস্থলের আশপাশের 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে চলছে উদ্ধার অভিযান। এদিকে রাশিয়ায় এখনো চলছে শোক প্রার্থনা সহ নানা আয়োজনে নিহতদের স্মরণ করছেন স্বজনরা। এদিকে উদ্ধার হওয়া 163 আরোহীর মৃতদেহ পৌঁছানো হয়েছে রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের পুলকোভা বিমানবন্দরে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বিধ্বস্ত রুশ এয়ারবাস 321 এর ধ্বংসাবশেষ। আছে ভাগ্যাহত আরোহীদের জুতা, ব্যাগ থেকে শুরু করে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। বিস্তৃত করা হয়েছে উদ্ধার অভিযান। ইতিমধ্যে 1.5 শতাধিক মৃতদেহ উদ্ধার করা হলেও আশেপাশের 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে চলছে অনুসন্ধান কার্যক্রম। দুর্ঘটনাস্থল মিশরের সিনাইয়ের পেনিনসুলা পরিদর্শন করেছেন রুশ পরিবহন মন্ত্রীর নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের তদন্ত দল। এ দলে রয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীও। বরাবরের মতো জঙ্গি সংগঠন আইএসের বিমান ভূপাতিত করার অভিযোগ আবারও অস্বীকার করেছে কর্তৃপক্ষ। তাদের দাবি, আকাশে বিধ্বস্ত হয়েছে বিমানটি। যে স্থানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে প্রায় 20 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে সেটির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এটাই বোঝা যায় যে বিমানটি আকাশে থাকতেই বিধ্বস্ত হয়। তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তা এখনো পরিষ্কার নয়। এদিকে পুরো রাশিয়ায় এখন শোকের আবহ। অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। নিহত স্বজনের স্মৃতিটুকুকে খুঁজে ফিরছেন পরিবারের সদস্যরা। সেন্ট পিটার্সবার্গে নানা আয়োজনে চলছে নিহতদের স্মরণ আর মঙ্গল প্রার্থনা। আমার বোন বিমান দুর্ঘটনায় মারা গেছে। আমার মাও আমার সঙ্গে এসেছে। আমাদের সঙ্গে আমার বোনের ছবি ছাড়া কিছুই নেই। বিমান দুর্ঘটনায় প্রাণ গেছে অনেক শিশুর। এটা ভাবতেই চোখের পানি ধরে রাখতে পারছি না। প্রত্যেকের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। রাশিয়ার পুলকোভা বিমানবন্দর। শনিবার এই বিমানবন্দর থেকেই 217 যাত্রী আর 7 ক্রু নিয়ে মিশরের পর্যটন নগরী শারম আল শেখের পথে রওনা করে রুশ এয়ারবাস 321 ফ্লাইটটি। তবে সিনাই উপত্যকায় বিধ্বস্ত বিমানটির ভাগ্যাহত আরোহীরা আজ আর বিমানে নয়, বরং বিশেষ ট্রাকে করে ফিরিয়ে আনা হচ্ছে তাদের। জাহিদুর রহমান, সময় সংবাদ। আইএস জঙ্গিরা সিরিয়ার হোমস প্রদেশের মাহিন নামের একটি শহর সরকারি বাহিনীর কাছ থেকে দখল করে নিয়েছে বলে সংবাদ মাধ্যমে জানিয়েছে পর্যবেক্ষণ সংগঠনগুলো।
রোববার জঙ্গিরা শহরটি দখল করে নেয় বলে জানা গেছে। বর্তমানে জঙ্গিরা খ্রিস্টান অধ্যুষিত পাশের সাদাত শহরের দিকে এগুচ্ছে বলেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, রোববার সকালে পরপর দুটি আত্মঘাতী বোমা হামলা চালিয়ে জঙ্গিরা শহরে প্রবেশ করে। সন্ধ্যায় সরকারি বাহিনী শহর ছেড়ে পালিয়ে যায়। জঙ্গিরা এখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হোমস ও সিরিয়ার রাজধানী দামেস্কের সংযোগকারী মহাসড়কের মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থান করছে। ভারতের বিহার রাজ্যসভার নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী ও রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, বিজেপির কর্মকাণ্ড হিন্দু মুসলিম সংঘাত সৃষ্টি করছে। রাহুল গান্ধীর এমন মন্তব্যে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে বলে মনে করছেন নির্বাচন কমিশন। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহকে কটূক্তি করায় আগামী 4 নভেম্বরের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে জনতা দল প্রধান লালু প্রসাদ যাদবকেও। এর আগে ভারতীয় প্রধানমন্ত্রীকে রক্তচোষা ও বিজেপি প্রধানকে পাগল বলে উল্লেখ করেন লালু প্রসাদ। লা লিগার খবর। রিয়াল বেতিসের ঘরের মাঠ বেনিতো ফিয়ারেমিনে অ্যাথলেটিকো বিলবাও স্ট্রাইকার ইনাকির জোড়া গোলে 3-1 গোলে হেরেছে স্বাগতিকরা। লিগ টেবিলে 8 নম্বরে থাকা বিলবাও এদিন টেবিলের 13 নম্বরে থাকা রিয়াল বেটিসকে শুরু থেকেই নিজেদের রক্ষণদুর্গ সামলাতে ব্যস্ত রাখে। ফলস্বরূপ ম্যাচের 8 মিনিটের স্ট্রাইকার ইনাকি উইলিয়ামসের গোলে লিড পায় সফরকারীরা। মাঝে আর কোনো গোল না হলেও প্রথমার্ধের শেষ মিনিটে আবারও গোল করে বসেন স্ট্রাইকার উইলিয়ামস। বিরতি থেকে ফিরে ম্যাচের 67 মিনিটের স্ট্রাইকার রুবেন কাস্ট্রোর গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা। তবে 1 গোল পরিশোধ করলেও আর কোনো গোলের দেখা পায়নি রিয়াল বেটিস। বরং ম্যাচের 87 মিনিটে রাউল গার্সিয়ার গোলে 3-1 জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাথলেটিকো বিলবাও। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডের জন্য ঘোষণা করা 14 সদস্যের বাংলাদেশ দলে একমাত্র নতুন মুখ পেসার কামরুল ইসলাম রাব্বি। দেশের ঘরোয়া ক্রিকেট ও এই দলের হয়ে দারুণ পারফরম্যান্সের কারণেই তাকে জাতীয় দলে সুযোগ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নির্বাচক ফারুক আহমেদ। পাশাপাশি গেল বিশ্বকাপ বিতর্কের প্রায় 8 মাস পর আবারও দলে সুযোগ পেয়েছেন আলামিন। এছাড়া জিম্বাবুয়ের স্পিন দুর্বলতার কথা বিবেচনা করে দলে আরাফাত সানির পাশাপাশি রাখা হয়েছে লিখনকেও। 5 দিন যেহেতু কোনো কমপ্লেন ছাড়া বোলিং করতে পারলাম, তো আশা করছি খেলার সুযোগ পাইলে ইনশাল্লাহ ভালো মতো খেলতে পারবেন। এভাবেই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্পের প্রথম দিন নিজেকে ফিট দাবি করেছিলেন বাংলাদেশের পেস বোলিং আক্রমণের অন্যতম ভরসা তাসকিন আহমেদ। কিন্তু নির্বাচকদের কাছে তিনি শতভাগ ফিট নন, আর এ কারণেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডের জন্য 14 সদস্যের বাংলাদেশ দলে জায়গা হয়নি তার। তাসকিনের এই আনফিট থাকা ও রুবেলের ইনজুরিতে এবার কপাল খুলেছে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া পেসার কামরুল ইসলাম রাব্বির। ঘরোয়া লিগে আর বাংলাদেশ এ দলের হয়ে দারুণ পারফর্ম করার পুরস্কারটা যে তিনি এই সিরিজেই পেতে যাচ্ছেন, তার গুঞ্জনটা বিসিবির আকাশে বাতাসে আগে থেকেই ছিল। অবশ্য এর কারণটা ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। ফ্রন্টলাইন বোলারদের মধ্যে তাসকিন এখনো পুরোপুরি ফিট না, আমার মনে হয় 90-95% ফিট হয়েছে, এখনো রিস্ক থেকে যাবে। সিম বোলিং অপশন খুব একটা বেশি নেই, বাট যে তার মধ্যে যেই কয়েকটা ছেলে ভালো পারফরমেন্স করেছে লাস্ট 3-4 বছর ধরে রাব্বির মধ্যে একজন অন্যতম। এছাড়া গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেই বাংলাদেশ দলের হয়ে মাঠ কাঁপিয়েছিলেন আলামিন। এরপর বিশ্বকাপ বিতর্ক আর নিজের অফ ফর্ম সব মিলিয়ে প্রায় 23 ম্যাচে দর্শক হয়ে থাকা আলামিন এবার আবারও সুযোগ পেয়েছেন। এ দলের হয়ে আফ্রিকা সফরে 3টি একদিনের ম্যাচে পেয়েছেন 8 উইকেট, আর 3 দিনের ম্যাচেও আছে 4টি উইকেট। আমরা কিন্তু সবসময় চিন্তা করি যে যদি কোনো ছেলে পারফরমেন্সের জন্য বাইরেও যায়, তাকে কিভাবে আমরা ফিরে আনতে পারি, ভালো বল করেছে সেইটা বিবেচনা করেই যেহেতু জায়গা হয়েছে, সুযোগ হয়েছে, সেজন্য তাকে আমরা নিয়ে এসেছি দেখার জন্য। পাশাপাশি জিম্বাবুয়ের স্পিন দুর্বলতার কথা বিবেচনা করি নাসির, রিয়াদ, সাকিব ও সানির সাথে লেগ স্পিনার হিসেবে রয়েছেন জুবাইর লিখন। সবসময় একটা অপোজিশন বিবেচনা করে দল তৈরি করি। আমাদের এই টিমে আপনার নাসির, মাহমুদুল্লাহ, সাকিব, আরাফাত, জুবাইর লিখন, যদি ওইভাবে হিসাব করে আমার 5টা স্পিনার আছে যারা অত্যন্ত চমৎকার মানে বল করে, এবং আমার মনে হয় জিম্বাবুয়ের সাথে আরও তাদের ভালো করার সম্ভাবনা বেশি। ওই দিকে বিবেচনায় আমরা বোলিং স্পিন ভ্যারাইটি আনার জন্য লেগ স্পিনারকে অন্তর্ভুক্ত করেছি। সব মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডের জন্য সময়ের সেরা দল গঠন করা হয়েছে বলেই দাবি বিসিবির প্রধান নির্বাচকের। আমার মনে হয় যে রাব্বি যদি সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। এখন 14 জনে আছে। বাসেল ওপেনের শিরোপা জিতেছেন সুইস তারকা রজার ফেদেরার। সুইজারল্যান্ডে আসরের তৃতীয় বাছাই নাদালকে 6-3, 5-7 ও 6-3 গেমে হারিয়ে সপ্তমবারের মতো বাসেল ওপেনের শিরোপা নিশ্চিত করেন স্বাগতিক ফেদেরার।
17টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী রজার ফেদেরার হেড টু হেড পরিসংখ্যানে পিছিয়ে থেকেই বার্সেলোনা ওপেনের এই ফাইনালে মুখোমুখি হয় রাফায়েল নাদালের। কিন্তু সম্প্রতি বাজে সময় পার করা স্প্যানিশ তারকাকে কোনো সুযোগ না দিয়ে 6-3 গেমে প্রথম সেটে জয় তুলে নেন ফেদেরার। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান নাদাল, টাই ব্রেকারে জয় তুলে নেন 7-5 গেমে। কিন্তু শেষ সেটে নাদালকে 6-3 গেমে তৃতীয় সেটের সঙ্গে ব্যক্তিগত সপ্তম বার্সেলোনা ওপেনের শিরোপা নিশ্চিত করেন 34 বছর বয়সী ফেদেরার। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণে অসাম্প্রদায়িক এক বাংলাদেশ গড়ে তুলতে হবে, সময় সংবাদকে বললেন হামলার শিকার প্রকাশক টুটুল। আমি আসলে এই যে অবস্থা যেটা হচ্ছে এর অবসান চাই, যাতে আমার মতো আর কাউকে এরকম পরিস্থিতির মুখোমুখি না হতে হয়। হত্যা ও হামলার প্রতিবাদে রাজধানীতে লেখক ও প্রকাশকদের বিক্ষোভ, কালো পতাকা মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো ব্যাজ ধারণ। জেল হত্যা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আওয়ামী লীগের জনসভা। কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে সমাবেশে বক্তব্য রাখলেন বেগম জিয়া, বললেন দেশ পরিচালনা করছে লেডি হিটলার। বিরাজমান পরিস্থিতি থেকে রেহাই পেতে জাতীয় ঐক্যের তাগিদ। এবং মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের ও মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি 17 নভেম্বর। সাকার পক্ষে 8 জনের সাফাই সাক্ষ্য গ্রহণের আবেদন খারিজ। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।